গল্পের নাম কাগজের সম্পর্কে তুমি আমি, সিজন 2, কলমে মুশফিকা রহমান মৈথি। গল্পের দ্বিতীয় পর্ব। তুই তো মানুষ ভালো না, বউ হওয়ার আগেই টিপিক্যাল বউদের মতো স্পাইগিরি করছিস। কথাটা কানে আসতেই চমকে পাশে ফিরে তাকায় ধারা। বুকের উপর হাত বেঁধে সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে অনল। আসলেই তো লুকিয়ে লুকিয়ে কথা শুনছিল ধারা। যদিও ইচ্ছেকৃত নয়, কিছুক্ষণ আগে সুভাষিনী বেগম অনলকে খুঁজছিলেন বিধায় ধারাকে পাঠিয়েছেন তার ছেলেকে ধরে আনতে। অনলকে খুঁজতে বাগানের কোণায় আসতেই মাহি এবং তার কথোপকথন শুনতে পায়। তখন আর তাদের সামনে যেতে ইচ্ছে হয়নি। লজ্জায় একে তো অনলের সামনে মুখ তুলে তাকাতে পারছে না, তার উপরে অনলের এমন কথা শুনে আরও অপ্রীতিকর অবস্থাতে পড়ে যায় ধারা। আমতা আমতা করে বলে, না আসলে। কি আসলে? আসল কথা, তুই আমার স্পাইগিরি করতে আসছিস। তোদের মেয়েদের সমস্যা কি রে? এত সন্দেহপ্রবণ কেন? আমাকে জিজ্ঞেস করলেই তো পারতি। না, তোর তো সিআইডি রেসিপি হওয়া লাগবে। আমার নিজের ভবিষ্যৎ নিয়েই বেশ সন্দেহ হচ্ছে। কোনো মেয়ের সাথেই তো কথা বলতে দিবি না দেখছি বিয়ের পর। হায় খোদা, আমার কি হবে? মাথায় হাত দিয়ে এমন ভাবে কথাগুলো বলছে অনল যেন সত্যি খুব খারাপ একটা কাজ করে ফেলেছে ধারা। হা করে বেশ কিছুক্ষণ তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে ধারা। কি বলবে শব্দ খুঁজে পাচ্ছে না। নিজের বোকামির উপর নিজেরই রাগ উঠছে, নিজের কপালে জোরে চাটি লাগাতে মন চাচ্ছে। বেশ উদ্বিগ্ন হয়েই ধারা বলল, তুমি ভুল বুঝছ, আমাকে তো ফুপি। কি? লুকিয়ে কথা তুই শুনছিলি, আমার উপর নজরদারি তুই করছিলি আর দোষটা দিচ্ছিস আমার মার। মা বলেছে তোকে এগুলো করতে। অনলের কথা শুনে আবার ও ভাষাহীন হয়ে যেতে হলো ধারাকে। এই মানুষটাকে বুঝানো অসম্ভব। এখন নিজের মনেই নিজেকে হাজারো বকা দিয়ে নিল ধারা। এই লোকের এমন বিদিকিচ্ছির স্বভাব জানা সত্ত্বেও প্রতিবার একই ভুল করে ধারা। এই লোকের প্রতি যখনই একটু কৃতজ্ঞতা বোধ হতে লাগে, যখনই ভাবে অনলকে সম্মান করবে, তখনই এমন কিছু কথা শুনতে হয় সে অনলের মাথা ভেঙে ফেলতে মনে চায় তার। তার খুব ইচ্ছে দেখার লোকটার মাথায় কি আসলেই ভুসি ভরা কিনা। সবসময় 2 কদম বেশি বুঝে। তার কত গালাবি, মনে মনে তো গালি দিতে দিতেই মেরে ফেলছিস। কি বউ জুটল রে বাবা। অনলের কথা শুনে বেশ চটে গিয়েই বলল ধারা, তোমাকে গালাবো কেন? গালাচ্ছি নিজেকে। নিজের গাধামির জন্য নিজেকে গালাচ্ছি। গাধা না হলে কি বারবার তোমার মতো মোটা বুদ্ধিকে বুঝানোর মতো কাজ করতে যাই? ক্ষমা দাও ফুপি, তোমাকে ডাকছিল বিধায় আমার এখানে আসা। তোমার উপর নজরদারি করতে না বই গেল বুঝলে। বলেই সামনে হাঁটা দিল ধারা। মনে মনে অনলের গুষ্টির ষষ্ঠী করছে সে। তার মধ্যেই কানে আসে, আমার উপরই তোর যত চোটপাট। বাহিরের মানুষ যখন 2 কথা শোনায় তখন এই তেজ কোথায় যায়? অবাক নয়নে পেছনে তাকাতেই আবার অনল বলে উঠে, কি ভুল বললাম? আর একটু আগে এখানে দাঁড়িয়ে ফ্যাসফ্যাস করে কাঁদছিলি, সেটা কেন? তেজ দেখানোর বেলায় অনল আর এমনি সময় লবরঙ্কা। মাহি আপু তো ভুল কিছু বলেননি। সে ভুল কি ঠিক সেটা তো আমি জানতে চাচ্ছি না। আমার বউ হতে যাচ্ছিস এখন, খামছি দিতে আসলে কামড়ে দিবি। বাকিটুকু আমি দেখে নিব। আমি তোকে এই শেষবারের মতো বলছি, এই ফ্যাসফ্যাসানি যদি আরেকবার দেখি না, ঠাটিয়ে কান লাল করে দিব বলে দিচ্ছি। চল, মা অপেক্ষা করছেন। বলেই বাড়ির দিকে রওনা দিল অনল। ধারা অনলের যাওয়ার পানে চেয়ে আছে। বড় অদ্ভুত এই লোক, এত রহস্যময়ী এই লোকটা। তার ট্যারা ট্যারা কথাগুলো শুনে মনে অজানা প্রশান্তি বয়ে যাচ্ছে ধারার। কেন যেন মনটা খুব সহজেই চাঙ্গা হয়ে গেল। না জানি কি জাদু আছে লোকটার মাঝে। মন খারাপের রেশটা ঝাড়ি দিয়েই হাওয়া বানিয়ে দেয়। এর সাথে সারা জীবনের পথচলাটা খুব মন্দ হবে না। রাত 11টা। বারান্দায় দাঁড়িয়ে রয়েছে ধারা। এলোকে সে মন্দ লাগছে না মেয়েটিকে।
বারান্দার গ্রিল ধরে বাহিরের মনোরম প্রকৃতি দেখতে ব্যস্ত। হিম বাতাসে চুল উড়ছে ধারার। নভেম্বরের এই সময়ে বেশ কুয়াশা পড়ে। খুব দ্রুত পৌঁছে পা রাখবে প্রকৃতি। এই সময়টা খুবই প্রিয় ধারার। আকাশে আজ চিকন শুভ্র চাঁদ উঠেছে। নতুন চাঁদ আমাবস্যার অন্ধকার কাটিয়ে ক্ষীণ আলোতে প্রকৃতিকে একটা মায়াময় সাজে সাজিয়েছে। অনেকটা তার জীবনের মতো ঘন কালো আধারের মাঝে অনল এই শুভ্র চাঁদটির ন্যায় তার জীবনকে নতুন রূপ দিয়েছে। আজকাল মনটা বেশ অন্যরকম হয়ে গেছে, মুড সুইং এর জন্য হয়তো এমন হয়। এই ভালো থাকছে আবার থেকে থেকে কান্না পাচ্ছে। কাল অনলের সাথে তার বিয়ে হতে যাচ্ছে। কথাটা ভাবলে একদিকে যেমন নিজের বাচ্চার কথা ভেবে ভালো লাগছে, আবার খারাপ লাগছে নিজের আপনদের ফেলে যেতে হবে বিধায় কান্না পাচ্ছে। অবশ্য তার পরিবারের মানুষেরা তাকে পার করতে পারলেই হয়তো বাঁচেন, তবুও ধারার খুব খারাপ লাগছে। ইচ্ছে করছে নিজের মার কোলে আছড়ে পড়ে কাঁদতে। কিন্তু আপনজনের সাথে একটা অদৃশ্য দেয়াল তৈরি হয়ে গেছে। চাইলেও তারা তাকে আপন করে নিচ্ছেন না, সেও আগাতে পারছে না। কথাটা ভাবতেই মনটা আবার হু হু করে উঠল। আনমনেই পেটে হাত চলে গেল ধারার, মলিন কণ্ঠে বলতে লাগল, তুইও কি আমাকে এমন একা করে দিবি? যখন নিজের পরিচয় জানতে পারবি তুইও কি আমাকে ভুল বুঝবি? উত্তর পাবে না জেনেও কথা বলছে। মনের শান্তি, কেউ তো কথা বলছে না। লাবণী ছোট বোনটাও কথা খুব কম কথা বলে। হয়তো বুঝেও না কি বলতে হবে, শুধু ভালো মন্দ জিজ্ঞেস করে। এই দেয়ালটা ভেঙে ফেলতে পারত, কিন্তু ওই ভাগ্যের পরিহাস সহ্য করতেই হবে। ধারা কি ঘুমিয়ে গেছ? সুরাইয়া বেগমের কণ্ঠ কানে আসতেই বারান্দা থেকে রুমে আসে ধারা। বেশ কিছু গয়না শাড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি। ঠোঁটের কোণায় হাসির রেখা এঁকে ধারা বলল, আমার ঘরে আসতে কি এখন তোমার পারমিশন লাগে মা? না, ভাবলাম ঘুমিয়ে গেছিস কিনা। আসো না মা। ধারার কণ্ঠের আকুতি দেখে সুরাইয়া বেগমের চোখ ছলছল করছে। মেয়েটাকে কাল অন্যের হাতে তুলে দিবেন, এই একটা সপ্তাহ তার মুখ দর্শনও করেননি। কিন্তু মা তো আর থাকতে পারছিলেন না। না হয় একটা পাপ করেই ফেলেছে তাই বলে নিজের নারীর টানকে অস্বীকার করবেন কিভাবে? সেদিন মেয়েটা তার মা আঁকড়ে বসেছিল শুধুমাত্র নিজের অংশকে বাঁচাতে। মেয়েটার মুখটা দেখে মনটা কেঁদে উঠল। পুতুলের মতো মেয়েটা এই এক সপ্তাহেই কি লাশের মতো হয়ে গেছে। চোখের নিচে কালির স্তর, মুখটা যেন শুকিয়ে আছে। হাসতে গেলেও 10 বার ভাবে। তবুও নিজের দুর্বলতা প্রকাশ করলেন না। শক্ত কণ্ঠে বললেন, এই গয়নাগুলো তোমার জন্য গড়িয়েছিলাম, কাল এগুলো পরবে। আর এই শাড়িটা তোমার ফুপি পছন্দ করেছেন, কালকে এটাই পরবে তুমি। এই শাড়িগুলো আমার কাছে ছিল, বেশ কিছু কেনার সুযোগ দেয়নি তোমার ফুপি, তাই এগুলোই সুটকেসে গুছিয়ে নাও। আর কিছু বলবে না মা? ধন্যবাদ চুপচাপ বিয়ে করার জন্য। অনল ছেলেটা অনেক ভালো, আমরা সারাটা জীবন ওর কাছে কৃতজ্ঞ। তোমার বিয়েটা না হলে লাবণীর জন্য ও আমাদের কষ্ট পোহাতে হতো। এই বিয়েটা শুধু তোমার বাচ্চাকে প্রাণে বাঁচাচ্ছে তা নয়, আমাদের সম্মানও বাঁচাচ্ছে। ও বাড়িতে ফুপির খেয়াল রেখো। তিনি যে কাজ করছেন তার জায়গায় আমি হলে এত মহত্ব দেখাতে পারতাম না। তাকে কোনো কষ্ট পেতে দিও না। এমন কোনো কাজ আবার করো না যাতে তার কাছে আমরা ছোট হয়ে যাই। সুরাইয়া বেগমের গলা ধরে এসেছে, আর দাঁড়িয়ে থাকলে তার দুর্বলতা প্রকাশ পেয়ে যাবে। তাই তাড়াতাড়ি জিনিসগুলো খাটের উপর রেখেই বেরিয়ে গেলেন তিনি। ধারার মনে এক রকম চাপা কষ্টের আবির্ভাব হল, সেখান থেকে অভিমান। এই অভিমানের রেশটা নিজের কাছেও একটা দূরত্বের তৈরি করছে। মা মেয়ের অভিমানের পালা যে কবে শেষ হবে তা হয়তো উপরওয়ালা ছাড়া কেউ জানে না। পরদিন রাত 12টা। অনলের রুমে বসে রয়েছে ধারা। বিয়ের কাজ সম্পন্ন করে ঘণ্টা দুয়েক আগে এ বাড়িতে এসেছে সে। লাল বেনারসি পরে বধূবেশে অনলের খাটে বসে রয়েছে।
যদিও এইটাও সুভাষিনী বেগমের আইডিয়া। ধারা চেয়েছিল সুভাষিনী বেগমের রুমেই থাকবে। কিন্তু বিয়ের প্রথম রাতে শাশুড়ির ঘরে বউ থাকছে, ব্যাপারটা হাস্যকর। মানুষ তো জানে না এই বিয়েটা কাগজের একটা সই মাত্র। এর মর্ম বর বউ কারোর কাছেই নেই। তবুও সামাজিক জীব হওয়ার দায়ে মানুষ কি ভাবছে সেটা নিয়ে আমাদের ভাবতে হয়। বুকটা কেন জানে টিপটিপ করছে। কেন সেই উত্তর জানা নেই ধারার। যতই হোক বিয়ে তো হয়েছে। হঠাৎ দরজা খোলার শব্দে ধ্যান ভাঙ্গে ধারার। দরজা ঠেলে অনল রুমে প্রবেশ করে। অনলকে আজকে বেশ সুন্দর লাগছে, গোল্ডেন শেরওয়ানিতে বেশ মানিয়েছে তাকে। এমনই মাশাআল্লাহ শারীরিক গঠন, তার উপরে বরের সাজসজ্জা তাকে আরও অসহ্যরকম হ্যান্ডসাম করে তুলেছিল। অবশ্য ধারাকেও আজ লাল বেনারসিতে বেশ চমৎকার লাগছিল, যেন লালে মোড়া কোনো মায়াবতী। সবার এক কথা ছিল বিয়েতে বর বউ এর জুটি নাকি অনেক মানিয়েছে। ধারা এক নজরে অনলকে দেখে যাচ্ছে। কেমন জানে বিধ্বস্ত লাগছে, যেন মনের সাথে হাজারো যুদ্ধ করে সে ক্লান্ত। অনল রুমে প্রবেশ করতেই ধারা ধীর পায়ে তার নিকট এগিয়ে যায়। তাকে দেখতেই অনল ভ্রু কুঁচকে থমথমে কণ্ঠে বলে, তুই এই রুমে? আমি তো বলেই ছিলাম তুই মার সাথে থাকবি। অনলের এরূপ কথায় বেশ আমতা আমতা করেই ধারা জানায়, আসলে আমি ফুপিকে বলেছিলাম, কিন্তু উনি বললেন নতুন বউ বাসরের রাতে শাশুড়ির সাথে থাকবে, এটা কেমন দেখায়, তাই আজ রাতে এখানে থাকতে বললেন। ধারার কথা শুনে বেশ কিছুক্ষণ চুপ করে থাকে অনল। অনলের নীরবতা দেখে ধারার পুনরায় তাকে বলে, তোমার যদি কোনো সমস্যা থাকে আমি নিচে শুয়ে যাচ্ছি। থাবা খাইছোস? হ্যাঁ। অনলের এমন কথায় বেশ হতবাক হয়ে যায় সে। অনলের বিশ্বাস নেই থাবা মেরেও দিতে পারে। কিন্তু ভুল কি বলল সেটাই তো বুঝতে পারছে না ধারা। গালে হাত দিয়ে অবাক হয়েই তাকিয়ে থাকে অনলের দিকে এবং জিজ্ঞেস করে, কেন? এবার অনল ধমকের সুরে বলে, বাচ্চার মা হতে যাচ্ছিস, বুদ্ধি হবে কবে? ঠান্ডার সময় নিচে শুয়ে ঠান্ডা লাগাবি আর দোষ হবে আমার বউ অত্যাচারের? বুঝি না আমি। যা ফ্রেশ হয়ে খাটে ঘুমা। তুমি। আমার চিন্তা তোর করতে হবে না। বলেই বারান্দায় চলে যায় অনল। আজ রাত তার ঘুম হবে না, মনটা বেশ অস্থির তার। নিজের মনের সাথে যুদ্ধ করে ক্লান্ত সে। ধারা আর কোনো কথা বলে না, ভারী পোশাক ছেড়ে একটা হালকা সালোয়ার কামিজ পরে নেয় সে। অনল তখন একের পর সিগারেটে শুক টান দিতে ব্যস্ত। নিজের অস্থিরতা নিকোটিনের ধোঁয়ায় উড়াতে ব্যস্ত সে। তখন পিছন থেকে ডাক পড়ে, তুমি ফ্রেশ হবে না? কথাটা শুনেই পেছনে ফিরে তাকায় অনল। ধারাকে দেখে মনের মাঝের অস্থিরতাটা যেন দ্বিগুণ হয়ে যায়। গোলাপি সালোয়ার কামিজে বেশ মণিমুগ্ধকর লাগছে ধারাকে, যেন কোনো ভাস্কর্যের হাতের নিপুণ শিল্প। মুখের কাছে লেগে থাকা পানিগুলো যেন মুক্তদানার ন্যায় লাগছে। পরক্ষণেই নজর সরিয়ে নিল অনল। কি করছে সে? দুর্বলতার কোনো স্থান নেই তার মনে। ধারার প্রতি সম্পর্কটা কেবল এবং কেবল কাগজের। কোনো কথা না বলে গটগট করে ওয়াশরুমে চলে যায় অনল। অনলের মতিগতি কিছুই বুঝতে পারছে না ধারা। দীর্ঘশ্বাস ফেলে বিছানায় গা এলিয়ে দেয় সে। নিজের মনে একটা খচখচানি রয়ে গেল, অনল কি বিয়েটা করে পচতাচ্ছে। রাত 2টা। ধারা গভীর ঘুমে মগ্ন, অনল তখনও বারান্দায় বসা। আজকে দিনটার অপেক্ষা 5 বছর আগেও তার ছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তাকে সেদিন রিক্ত হস্তে ফেরত দিয়েছিল। মনটা আজ হু হু করে উঠছে বারবার। প্রিয়তমার শূন্যতা আজ মনকে ব্যাহত করে তুলছে। দুঃখ ভুলাতে মদের বোতলে হাত বাড়ায় অনল। আচ্ছা, মানুষটা না থাকলে কি ভালোবাসাও উবে যায়? চোখ ছলছল করছে অনলের, পকেট থেকে মোবাইলটা বের করে সিক্ত নয়নে দেখতে থাকে। হোম স্ক্রিনে মায়াবী মুখশ্রী ভেসে উঠে। কি কোমল হাসি মেয়েটার! শ্যামবর্ণের এই নারীর বাস অনলের হৃদয়ে সর্বক্ষণ। ছবিটির দিকে তাকিয়ে অসহায়ের মতো অনল বলে,
অনন্যা, আমি তোমাকে দেওয়া কথা রেখেছি, বিয়ে করে নিজের জীবনে একটা পুতুলের মতো বউ এনেছি। কিন্তু আমি যে তোমার স্থান কাউকে দিতে পারবো না। আমার বুকে তোমার জায়গা ছিল, আছে এবং থাকবে। আমার ভাবনার গহীনে তোমার বিচরণ অনন্যা, অন্য কোনো নারীকে কিভাবে সেই স্থান দিব অনন্যা? আমি ক্লান্ত, না চাইতেও ধারার প্রতি এক রকম আকর্ষণ কাজ করছে। কি করব আমি অনন্যা? আমি যে ক্লান্ত। তোমাকে ছাড়া আমার শ্বাস নিতেও কষ্ট হয়, কাউকে বলতে পারি না। সবাই ভাবে আমি অনেক ভালো আছি। কিন্তু কাউকে বোঝাতে পারি না আমার ভালো থাকার উপায়টাই আমার কাছে নেই। কেউ বুঝে না অনন্যা। কেন আমাকে একা করে দিলে তুমি? ভালোবাসি বললেই আমাকে একা হয়ে যেতে হয়। আমি তাই আর কোনো দিন কাউকে ভালোবাসো বলবো না, কখনো না। রাতের আধারে অনলের অশ্রুগুলো মিলিয়ে যাচ্ছে। কেউ টের না পেলেও কেউ ঠিকই সাক্ষী হচ্ছে এই অশ্রুগুলোর। এত কঠোর মানুষও কাঁদতে পারে সেটা তার ধারণাও ছিল না। চোখ বুঝে অনলের দুঃখগুলো অনুভব করতে পারছে ধারা। কিন্তু নীরব থেকে মুহূর্তগুলোর সাক্ষী হল সে। হয়তো এটাই তাদের ভেতরের সম্পর্কের সুতো। তারা নিজেরাও জানে না তাদের এই সুতো কতটা মজবুত। এই সুতোটাই হয়তো তাদের সম্পর্কের নতুন আরম্ভ হবে, কে জানে। সূর্যের প্রখর রোশনি মুখে পড়তেই ঘুম ভেঙে যায় অনলের। মাথাটা টনটন করছে তার। কাল রাতে ইমোশনাল হয়ে একটু বেশি নেশা করে ফেলেছে সে। চোখ ঢলে উঠে বসে সে। হঠাৎ খেয়াল করল তার গায়ে একটা চাদর দেওয়া। যতটুকু তার মনে আছে কাল রাতে বারান্দায় ঘুমিয়ে পড়েছিল সে। এবং তার কাছে কিছুই ছিল না। কিন্তু এখানে তার গায়ে চাদর দেওয়া শুধু সেটাই না, একটা বালিশে তার মাথা ছিল। ভালোভাবে খেয়াল করে দেখে সামনে রাখা মদের বোতল কিংবা স্ট্রেটাও নেই। তার অগোচরে এগুলো কে করল? ধারা। রুমে সে ব্যতীত কেউ নেইও। কিন্তু সে তো ঘুমিয়েছিল। উফ, মাথাটা টনটন করছে, এক কাপ চা হলে মন্দ হতো না। মুখটা ধুয়ে চা খেয়ে নাও। কথাটা শুনে মুখ তুলে তাকালে দেখতে পায় সামনে ধারা কাপ নিয়ে দাঁড়িয়ে রয়েছে ধারা। নীল শাড়ি পরিহিতা নারীকে বেশ স্নিগ্ধ লাগছে। ভেজা এলোকেশে দাঁড়িয়ে আছে সে। অনল ভ্যাবলার মতো কিছুক্ষণ তাকিয়ে থেকে কিছু বলতে যাবে তার আগেই ধারা বলে, মেহমান যতদিন থাকবেন আমাকে এই রুমেই থাকতে বলেছেন ফুপি। আর একটা কথা, মানুষকে তো সারাক্ষণ জ্ঞান দিতে থাকো অথচ ডাক্তার হয়ে নিজের লিভার নিজেই নষ্ট করছো। এটা যদি তোমার প্যাশেন্টরা জানতে পারে তোমার কাছে আসবে। ভেবে দেখো। বলেই হাঁটা দিল ধারা। এই প্রথম অনলকে দু কথা ঠেস মেরে বলতে পেরেছে সে। মজা লাগছে ধারার। সারাটাক্ষণ তাকে খুব ধমকের উপর রাখে লোকটা। কাপে চুমুক দিতে দিতে মুখে একটা হাসির রেখা ফুটে উঠে অনলের। মেয়েটা একটু স্বাভাবিক হতে লেগেছে। এখন সময়ের প্রতীক্ষা, যখন তার জীবনধারার স্বাভাবিকতার। রাত ৮টা। আজ অনল ধারার বৌভাত। ধারাকে গোলাপি লেহেঙ্গাতে বেশ সুন্দর লাগছে। ধারার পরিবারের সবাই এসেছে শুধু সুরাইয়া বেগম ব্যতীত। সুভাষিনী বেগম যখন সেলিম সাহেবকে জিজ্ঞেস করলেন, প্রতিউত্তরে তিনি বলেন, একটু পর জামাই মেয়ের আসবে, সেটার প্রস্তুতি করছে সে। সুরাইয়া বেগমের না আসার কারণটা সুভাষিনী বেগমের বেশ ভালো করেই জানা। তাই বেশি ঘাটান না তিনি। ধারাকে দেখে লাবণী দৌড়ে যায় তার কাছে, হাসি মুখে জিজ্ঞেস করে, আপু কেমন আছিস রে? আলহামদুলিল্লাহ, তুই? আলহামদুলিল্লাহ ভালো। মাকে দেখছি না, আশেপাশে দেখে বলল। লাবণী কিছুক্ষণ চুপ করে থেকে বলে, আপু তোকে খুব সুন্দর লাগছে। কথা ঘুরাচ্ছিস? না আসলে। থাক, মায়ের রাগ পড়লেই না হয় তার সাথে আমার সম্পর্ক ভালো হবে। বাদ দে না আপু। আচ্ছা তোর কথা বল ফুপি, অনল ভাই ভালো তো? খুব ভালো তারা। এত ভালো মানুষ হয় না রে। আচ্ছা অনল ভাই কই রে? আসার পর থেকে দেখছি না। অনল ভাই তা কলিগদের সাথে আছে।
তুই এখনো তাকে ভাই বলেই ডাকবি? সে বুঝি তোর ভাই হয়? বলেই খিলখিল করে হেসে উঠে লাবণী। ধারাও বেশ লজ্জা পেয়ে যায়। আসলেই তার মুখ থেকে ভাই বাদে কিছু বের হতে চায় না। তার কি দোষ? অপরদিকে অনলের সব কলিগরাও এসেছে। শামীম, রাফিদরা মজার ছলে অনলকে বলে, ভাই, আপনারে তো বিয়ের পর আরও বেশি হ্যান্ডসাম লাগতেছে। ভাবি আপনার প্রেমে মনে হয় প্রতিনিয়ত পড়ে। শামীম বলল, ভাবি কি কম সুন্দর নাকি? রাফিদ বলল, তোদের পোগানোর কারণটা কি রে? পগাবো কেন? যাহা বলি সত্য বলি। শামীম বেশ দৃঢ় কণ্ঠে বলে উঠে। এর মাঝেই মাইসা বলে উঠে, ভাই বলেন না ভাবি আগে প্রপোজ করেছে নাকি আপনি? সিক্রেট। বলেই চোখ টিপ্পনি দেয় অনল। সে বিয়েতেও মাহিকে দেখেনি, আজও মাহি আসেনি। তাই কৌতূহল কণ্ঠে মাহির কথা জিজ্ঞেস করতেই মাইসা তাকে জানায়, মাহি আপুর শরীর ভালো নেই ভাই, তাই আসতে চায়নি। এই দুদিন হাসপাতাল থেকেও ছুটি নিয়েছে সে। কিছু বলতে যাবে তার আগেই একটি কল আসে অনলের ফোনে। নাম্বারটা অচেনা লাগছে অনলের। কলটা রিসিভ করতেই অপর পাশ থেকে অচেনা স্বরের কেউ বলে উঠে, আপনার সাথে একান্ত গোপনীয় কথা আছে মিস্টার অনল মাহমুদ। আপনার কি সময় হবে? আপনি কে বলছেন? আমি মনে হয় আপনাকে চিনি না। আপনার পরিচয়টা আমাকে দিবেন প্লিজ। বেশ স্বাভাবিকভাবেই অনল বলে। সে আসলেই অপর পাশের পুরুষালী কণ্ঠটিকে চিনতে পারছে না। হুট করে কে এমন একান্ত গোপনীয় কথা তাকে বলতে চায়? অনলের উত্তরের সপক্ষে অপোজিটের মানুষটি বলে, আমাকে আপনি চিনবেন না, কিন্তু আমি আপনার স্ত্রীর খুব পরিচিত। নামটা বলা যায় কি? দিগন্ত। অনল নামটা শুনে কিছুক্ষণ চুপ করে থাকে। ধারার মুখে নামটি কখনো শুনেনি, কিন্তু কেন যেন মন বলছে এই ছেলেটা ধারার বাচ্চার বাবা। বেশ ঠান্ডা ভাবে অনল তাকে বলে, জি বলুন কি কথা? আপনি ধারার সম্পর্কে সব জেনে শুনে কি বিয়েটা করেছেন? মানে? মানেটা খুব সোজা, আপনার বউ যাকে আপনি সতী সাবিত্রী ভাবছেন সে আসলে তা নয়। কথাটা কানে যেতেই মাথা গরম হয়ে গেল অনলের। ধীরে ধীরে কান লাল হতে লাগল, চোয়াল শক্ত হতে লাগল। শক্ত কণ্ঠে বলল, একটু খোলসা করে বলবেন। আপনি হয়তো জানেন না আপনার ওয়াইফ কিছুদিন আগে প্রেগন্যান্ট হয়েছিল আমার বাচ্চার সাথে। বিশ্বাস হচ্ছে না তাই না? এটাই স্বাভাবিক। নিজের নতুন বউয়ের সম্পর্কে এরকম কথা শুনলে যে কারোর মাথা ঘুরে যাবে এটাই স্বাভাবিক। কিন্তু এটা সত্যি, চাইলে আপনি ওকে জিজ্ঞেস করতে পারেন। অবশ্য ও যে মেয়ে ও নিশ্চিত চেপে যাবে। আপনার সাথে বিয়ের তাগিদায় সে আমার বাচ্চাটিকে মেরে ফেলেছে। আমি জানি আপনার আমাকে মেরে ফেলতে ইচ্ছে করছে, কিন্তু আমি একটা কথাও মিথ্যে বলিনি। আপনার ওয়াইফ ভার্জিন নয়। আপনাকে বিশ্বাস করানোর মতো কোনো প্রমাণ আমার কাছে নেই। কিন্তু আমি এটা বলতে পারবো তার শরীরে কতটা তিল আছে। এবার নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। আপনি কিভাবে জানলেন যে আমাকে তারা এত বড় কথাটা লুকিয়ে গেছে? এতক্ষণ চুপ করে দিগন্তের সব কথাগুলো শুনছিল অনল। কিন্তু দিগন্তের শেষ কথায় যেন মেজাজ তুঙ্গে উঠে যায়। তাই এই প্রশ্নটা বেশ কড়াভাবেই ছুঁড়ে মারে অনল। দিগন্ত যেন বেকুব হয়ে যায় প্রশ্নটি শুনে। অনল একটু থেমে বলা শুরু করে, আমার নাম যেহেতু আপনি জানেন, তাহলে এটা আমি আশা করতেই পারি আপনি এটাও জানেন সম্পর্কে আমার বউ হওয়ার আগে ধারা আমার মামাতো বোন। এত বড় ব্যাপারটা যে আমার কাছ থেকে মামা মামি লুকিয়ে যাবেন না এটাই স্বাভাবিক। আমি আপনার অবগতির জন্য জানিয়ে দেই আমি সব জানি এ ব্যাপারে। আর ধারার প্রেগন্যান্সির কথাটা আমিই মামা মামিকে জানিয়েছিলাম। আর এবর্ষণের কথাটা বলছেন তো? আমি নিজে ওকে নিয়ে গিয়েছিলাম এবর্ষণ করাতে। অনলের কথাটা শুনে দিগন্ত কি বলবে বুঝে উঠতে পারছিল না।
চুপ করে শুধু কথাগুলো হজম করে যাচ্ছিল। অনল আবার বলতে শুরু করে, আসলে কি বলুন তো, আপনাদের মতো ছেলেদের কারণেই মেয়েরা ছেলেদের বিশ্বাস করতে চায় না। আপনাদের মতো মানুষের কারণে মানুষ ভাবে ভালোবাসা মানেই মেয়েদের শরীরের খাজে নিজের কামনা মিটানো। আজ এত সাহস নিয়ে আমাকে ফোন করে নিজের কৃতিত্ব জাহির করার কারণটা এটাই যে আপনি চেয়েছিলেন আমি যাতে আপনার কথায় এক্সাইটেড হয়ে ধারাকে ছেড়ে দেই। আচ্ছা, যখন হাত ধরার সময়টা আসে তখন কেন এই সাহসটা থাকে না? পারতেন তো এই সাহসটা দেখিয়ে ধারার হাতটা ধরতে। তাহলে হয়তো আমার ধারার সম্মান বাঁচাতে তাকে বিয়ে করতে হতো না। যাকগে, আপনার কথা আমি শুনেছি। ভালো লাগলো আপনি আমার এতটা বড় শুভাকাঙ্ক্ষী এটা ভেবে। তবে একটা কথা মাথায় রাখবেন, সামনে থেকে আমাকে আর ফোন করে ডিস্টার্ব করবেন না। ধারা ভার্জিন কিনা তাতে আমার কিছুই যায় আসে না। আমি আপনার মতো শরীরের খাজে ভালোবাসা খুঁজি না। বলেই ফোনটা কেটে দিল অনল। রাগে গা রি রি করছে, দিগন্তকে সামনে পেলে হয়তো মেরাই ফেলত। এত বড় কাপুরুষ হয়তো জীবনেও দেখেনি সে। অপরদিকে দিগন্ত সেখানে দাঁড়িয়ে ছিল, সেখানেই ঠায় বসে পড়ল। তার কাপুরুষত্ব তাকে ধারার কাছ থেকে এতটা দূর করে দিয়েছে। নিজের মনের ভেতর একটা হাহাকার শুরু হয়েছে তার। এই হাহাকার অগ্নির ফুলকির মতো তাকে জ্বালাচ্ছে, হয়তো সারাটা জীবন জ্বালাবে। ফোনটা রেখে পেছনে ফিরতেই চমকে উঠে অনল। তার পেছনে ধারা দাঁড়িয়ে আছে। ছলছল নয়নে শেখ নজরে তাকে দেখে যাচ্ছে। অনলের বুঝতে বাকি রইল না ধারা তার এবং দিগন্তের কথোপকথন শুনেছে। হয়তো এজন্যই লজ্জা পাচ্ছে। নিজের কৃতকর্মের গ্লানি তার চোখের অশ্রুর রূপ নিয়ে গড়িয়ে পড়ছে। অনল ধীর পায়ে তার সামনে এসে দাঁড়াল, মুখের কণায় দুষ্টু হাসি টেনে বলল, তুই আমার স্পাইগিরি করা থামাবি না তাই না? অনলের কথাটা শোনা মাত্র আশেপাশে না দেখেই ধারা তার বুকে ঝাঁপিয়ে পড়ল। হু হু করে কেঁদে উঠল সে। অনলের প্রতি তার কৃতজ্ঞতা অশ্রুর রূপে প্রকাশ করতে লাগল। ঘটনার আকস্মিকতায় বেশ অনাক হয়ে গেল অনল। পরক্ষণে নিজেকে সামলে ধারার মাথায় হাত দিয়ে বলল, আর কত কাঁদবি? এমনই শাকচুন্নির মতো দেখতে, এখন তো সারারা গুলো হয়ে যাবি। মেহমান সব ভেগে যাবে রে। অনলের কথা শুনে ফিক করে হেসে দিল ধারা। নিজেকে সামলে অনলকে ছেড়ে সোজা হয়ে দাঁড়াল সে। অনুগত স্বরে বলল, তুমি এত ভালো কেন অনল ভাই? ওমা, তুই আমার প্রশংসা করছিস বুঝি? আমি তো ভাবতাম তুই শুধু গালি দিতেই পারিস। মতলব কি রে? তোমার মতো মতলব খুঁজি বেড়াই নাকি আমি? তাহলে আজ প্রশংসা করছিস যে? ইচ্ছে হলো তাই। আর একটা কথা, ধন্যবাদ। বাব্বাহ, মেয়ে এখন ধন্যবাদ দিতেও পারে। তা কেন বলতো? এতদিন বলতে পারিনি, আজ তোমাকে ধন্যবাদ বলতে খুব ইচ্ছে করছে তাই। বলেই চোখের পানি মুছে নিল ধারা। মনের মাঝে একটা প্রশান্তি বয়ে যাচ্ছে ধারার। সামনে দাঁড়িয়ে থাকা লোকটিকে ধন্যবাদ বলাটাও কম হবে। সারাটা জীবন তার দাসী হয়ে থাকলেও বোধ হয় এই ঋণ দিতে পারবে না সে। বেশ অনুগত স্বরে বলে উঠে, এত ভালো হইও না অনল ভাই, আমি এই ঋণ দিতে পারবো না তোমার। এত বকিস কেন রে তুই? জানিস তাও ওকে সকাল বিকাল শুধু চা পড়ানো দরকার। আমি কি তোকে কিছু বলেছি? আমি কি বলেছি তুই আমার ঋণ কিভাবে দিবি? একটা কথা মাথায় রাখবি, আমি যা করছি সেটা আমার মায়ের জন্য করছি। আর যে আসছে তার জন্য করছি। তাই ঋণের কথা তো আসবেই না। আরেকবার যদি শুনি না চাপড়ে গাল লাল করে দিব। ধমকের স্বরে গড়গড় করে কথাগুলো বলে হাঁটা দিল অনল। ধারা অনলের যাওয়ার দিকে তাকিয়ে থাকল। লোকটাকে যত দেখে তত অবাক হয়, উপরওয়ালা একে কি দিয়ে বানিয়েছে কে জানে। সারাক্ষণ বকবে সে ধারাকে, কিন্তু অন্য কেউ ধারাকে নিয়ে কোনো কথা বললেই ক্ষেপে তার 14 গোষ্ঠী উদ্ধার করে দিবে। একটা অন্যরকম ভালো লাগা কাজ করে লোকটার প্রতি, এটা কেন সেটা ধারা নিজেও বুঝে উঠতে পারছে না।
এই ভালো লাগাটা কেবলমাত্র কৃতজ্ঞতার কারণেই। কারণ সে তো অনলকে পছন্দ করে না আর তাকে পছন্দ করাটাও সম্ভব নয়। এই যুক্তিতর্ক দিয়ে ধারা নিজের মনকে বেশ শক্ত করে বুঝেই দিল। নিজের মনকে বুঝো দিয়ে নিজেকে পরিপাটি করে হাঁটা দেয় সে অনুষ্ঠানের দিকে। দুটো আলাদা মানুষের ভাগ্য তাদের এক সম্পর্কে বেঁধেছে, না জানি এর পরিণতিটা কি রূপ হবে তা তারা কেউ জানে না। সকাল ৯টা। ধারাদের বাসার ডাইনিং টেবিলে বসা অনল এবং ধারা। সুরাইয়া বেগম জামাই আদরের কমতি করছেন না। এমন এই অনলকে ছেলে হিসেবে তার খুব পছন্দ। এখন তো সে তার জামাই, তাই আদরটাও দ্বিগুণ। ধারা মাথা নিচু করে শুধু খাবারটা গিলছে। সুরাইয়া বেগম এখনো তার সাথে দেইরা কোনো কথা বলেননি, এমনকি জিজ্ঞেসও করেননি সে কেমন আছে। ধারা তাই চুপচাপ শুধু একটা শৈবালের মতো ডাইনিং টেবিলে বসে রয়েছে। সে শুধু দিন গুনছে কখন এ বাড়ি থেকে যাবে। হঠাৎ অনল বলে উঠল, মামিমা, আপনি আমাকে এত কিছু সাধছেন, আমার বউকে তো কিছুই বেড়ে দিচ্ছেন না। আমার বউয়ের সাথে কি আপনার কোনো ইস্যু আছে? অনলের এরূপ কথায় বেশ হতচকিত হয়ে যান সুরাইয়া বেগম। ডাইনিং টেবিলে উপস্থিত সবাই হতবাক হয়ে অনলের দিকে তাকিয়ে আছে। ধারা এতক্ষণ মাথা নিচু করে খাচ্ছিল। অনলের কথা শুনে তড়িৎ গতিতে অনলের মুখের দিকে তাকাল। অনলের বেশ ভাবলেশহীন ভাবেই সুরাইয়া বেগমের দিকে প্রশ্ন ছুড়ে দেয়। সুরাইয়া বেগম অনলের প্রশ্নের ধারে বেশ অপ্রস্তুত হয়ে পড়েন। আমতা আমতা করে বলতে থাকেন, হঠাৎ এ কথা বাবা? কি করব বলুন মামিমা, ধারা প্রেগন্যান্ট এ কথাটা জানা সত্ত্বেও ওর খাওয়া দাওয়ার কোনো খেয়াল আপনি করছেন না। তাই বাধ্য হয়ে এই কথাটা বলতে হচ্ছে। অনলের কথাটা শুনে বেশ লজ্জায় পড়ে যান সুরাইয়া বেগম। কথাটা একেবারেই ভুল বলে নি অনল, ধারার এখন যত্নটা আরও বেশি হওয়া উচিত। কিন্তু ধারা আসার পর থেকে তার যত্ন তো দূরে থাক, তার সাথে কথাটাও বলেননি সুরাইয়া বেগম। তার খাওয়া দাওয়া যত্নের কোনো খেয়ালই নেই সুরাইয়া বেগমের। অনলের এরূপ কথায় সেলিমের সাহেবও চুপ হয়ে যান। বাবা হিসেবে এই দায়িত্বটা তার উপরও বর্তায়। হ্যাঁ, ধারা ভুল করেছে ঠিকই, কিন্তু তাদের সম্মানের কোনো ঘাটতি অনলের কারণে হয়নি। অথচ সুরাইয়া বেগম এবং সেলিম সাহেব উভয়ই ধারার প্রতি গম্ভীর মনোভাব ধরে রেখেছে। সুরাইয়া বেগমকে চুপ করে থাকতে দেখে অনল ভাবলেশহীন ভাবেই পুনরায় বলে, মামিমা, একটা কথা স্পষ্ট করে দেওয়াটা হয়তো ভালো হবে। বেয়াদবি নিবেন না, তবে কথাটা বলতে বাধ্য হচ্ছি। ধারা ভুল করেছে এটা যেমন সত্যি, ধারাকে শাস্তি দেবার অধিকার যেমন আপনাদের আছে ঠিক তেমন ধারা এখন প্রেগন্যান্ট। তার যত্নের পরিমাণটা অধিক প্রয়োজন এবং তার এখন আপনাদের মেন্টাল সাপোর্টের প্রয়োজনটা ও অনেক গুণ বেশি হওয়া দরকার, এটাও তেমন সত্যি। আপনারা তার প্রতি এখনো ক্ষুব্ধ হয়ে আছেন, কিন্তু সেটাই কি আপনারা হ্যাপি আছেন নাকি ধারা হ্যাপি আছে? মামিমা, আমি চাই না ধারার কোনো শারীরিক অসুবিধা হোক। এখন আপনাদের এই রূঢ় আচরণ তাকে মেন্টালি ভেঙে ফেলছে। এই আচরণগুলো আমি বা মা করলে যৌক্তিক হতো, কিন্তু আপনারা কেন করছেন এটাই আমার মাথায় ঢুকছে না। ধারা অনেক বড় পাপ করেছে, সেটার গ্লানি তাকে কুরে কুরে খাচ্ছে প্রতিনিয়ত। কিন্তু আপনাদের অবহেলা তাকে আরও ভেতরে ভেতরে মেরে ফেলছে। আপনারা যদি আমার বউ এবং বাচ্চার প্রতি এমন মনোভাবই রাখেন, তাহলে আমি আর এ বাড়িতে আসব না এবং আমার বউ বাচ্চাকেও এ বাড়িতে পা রাখতে দিব না। যদি আমার কথায় আপনারা ক্ষুব্ধ হয়ে থাকেন তবে আমাকে ক্ষমা করবেন। বলেই নিজে ধারার প্লেটে খাবার বেড়ে দেয় সে। ধারার মুখে কোনো কথা নাই, কৃতজ্ঞতার নজরে শুধু অনলকেই দেখে যাচ্ছে সে। অনল তখন বেশ ধমকের স্বরেই নিচু গলায় বলল, আমার মুখে না তাকিয়ে এই সম্পূর্ণ খাবারটা শেষ করো। একটা খাবার যাতে প্লেটে না থাকে। বলেই একগাদা খাবার ভর্তি প্লেট এগিয়ে দিল তার সামনে। এত খাবার ধারা কেন দুটো ধারাও খেতে পারবে না?
ধারা তার দিকে অসহায় চাহনি দিতেই করা এক নজর দিয়ে তাকালো অনল তার দিকে, তাতেই মোটামুটি কাজ হয়ে গেল। ধারা কোনো কথা না বলে রোবটের মতো অনলের কথামতো খেতে লাগল। সে জানে যদি অনলের কথা না শুনে কপালে দুর্ভোগ আছে। সেলিম সাহেব এবং সুরাইয়া বেগম বিমুগ্ধ নজরে অনল ধারাকে দেখছেন। অনলের মতো জামাই পেয়ে তাদের মন যেন নিশ্চিন্ত। যেমন পরিস্থিতিতে তাদের বিয়ে হয়েছে, সেই পরিস্থিতিতে কেউ যে ধারাকে বিয়ে করবে, এটাই যেন কল্পনার বাহিরে ছিল তাদের। তার উপরে অনল যেভাবে তার মেয়েকে সহযোগিতা করছে, এটা যেন মেঘ না চাইতেন বৃষ্টি। আজ অনল ভুল কিছুই বলেনি, তার কথাগুলো তাদের ভেতরটাকে নাড়িয়ে দেবার জন্য যথেষ্ট। সত্যিই তো এখন রাগ দেখিয়ে কি হবে, যে আসছে তার তো কোনো দোষ নেই। আর এখন ধারার ভুলের শাস্তি সে পাচ্ছে। বিশ্বাস করে যে ভুলটা সে করেছিল তার কারণে আজ সে নিজের বাচ্চাকে বৈধ বলে দাবি অবধি করতে পারছে না। যে সময়টা সব মেয়েদের কাছে সুখময় মুহূর্ত হয়, সেই সময়টা তার গলার কাটা হয়ে গিয়েছিল। তাই এখন তার উপর ক্ষুব্ধতা দেখিয়ে মেয়েটাকে কষ্ট দেওয়া বাদে আর কিছুই হবে না। একে অপরের দিকে তাকিয়ে নিজেদের আশ্বস্ত করলেন তারা। আয়নার সামনে হাসপাতালের জন্য তৈরি হচ্ছে অনল। ধারা এক নজরে তাকে দেখেই যাচ্ছে। শ্যামবর্ণের উঁচু লম্বা পুরুষটিকে বেশ নিপুণ নজরে দেখে যাচ্ছে সে। নীল শার্টে বেশ মানিয়েছে তাকে। অনলের প্রতি যে মেয়েরা ফুটবল, ব্যাপারটা আন্দাজেও আঁচ করতে পারছে ধারা। আমার কি রূপ গজিয়েছে! হঠাৎ এভাবে হা করে দেখার কি হলো? আয়নার দিকে তাকিয়ে কপালের উপরের চুলগুলো হাত দিয়ে ঠেলে পেছনে সরাতে সরাতে বলে উঠল অনল। ধারাও চুপ না থেকে কথার পেছনেই বলে উঠল, নিজের জিনিস দেখতে কি কারোর পারমিশন লাগবে? আমার তো মনে হয় না এতে কোনো বিশেষ কারণের দরকার হয়। ধারার তড়িৎ উত্তরে মুচকি হাসি টেনে পেছনে ফিরল অনল। গালটা টেনে বলতে লাগল, বেশ পেকেছিস তো, আমার কথার উপরে কথা বলতেও শিখেছিস। এখন আমাকে আর ভয় লাগে না বুঝি? ভয় লাগবে কেন গো? ওমা, তোর থেকে পাক্কা 11 বছরের বড় আমি। তো তো কি? আমার কথার পিছে কথা বলছিস? সম্মান বলেও তো জিনিস আছে নাকি? অনলের কথা শুনে খিলখিল করে হেসে উঠল ধারা। যেন অনল খুব মজার একটা জোকস বলেছে তাকে। ধারার উচ্ছলতা দেখে অনলেরও ভালো লাগছে। এখন তার মন ভালো থাকাটা অধিক দরকার। মাথার চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, থাক, আমি হাসপাতালে যাচ্ছি। বলে যেতে নিলেই দরজায় কড়া নাড়ার শব্দ কানে ভেসে আছে। শব্দের দিকে লক্ষ্য করে অনল এবং ধারার দরজার দিকে তাকাতেই দেখে সুরাইয়া বেগম দাঁড়িয়ে আছেন ফলের প্লেট হাতে। বেশ ইতস্তত ভাবে সুরাইয়া বেগম বলেন, আসব। অনল হাসিমুখেই তাকে বলল, আরে মামিমা, আপনার মেয়ের ঘরে আপনি ঢুকবেন, পারমিশনের কি আদৌ দরকার আছে? আসেন না। আচ্ছা, আপনি কি তখন আমার কথায় রাগ করেছেন? না না, রাগ করব কেন? বেশ অপ্রস্তুত ভাবেই সুরাইয়া বেগম বলেন। অনল তার ইতস্তত ভাব কাটাতেই বলে উঠে, আমার বেয়াদবির জন্য ক্ষমা করে দিবেন মামিমা, বুঝতে পারিনি। না না, কি যে বলো, বেয়াদবি কোথায় করলে? তাহলে ক্ষমা করেছেন তো? আরে কি যে বলো তুমি! তাহলে আমি আসি মামিমা, আসতে রাত হবে। ধারার দিকে খেয়াল রাখবেন প্লিজ, আসি। ধারা আসলাম বলেই বেরিয়ে পড়ে অনল। ধারা অনলের যাবার দিকে তাকিয়ে থাকে। লোকটাকে আজকাল আর অসহ্য লাগছে না। অসহ্য লাগছে না বললে ভুল হবে। লাগছে, তবে ভালোও লাগছে। তার ভাবনায় ছেদ ঘটিয়ে সুরাইয়া বেগম বলে উঠেন, ফলগুলো খেয়ে নে, জানি তোর ফল পছন্দ না, কিন্তু এ সময় ফল, দুধ, মধু এগুলো খেতে হয়। সুরাইয়া বেগমের কথাটা যেন অমৃত এর মতো কাজ করল। প্রায় 2 সপ্তাহ পর তার মায়ের বুলি শুনছে। এর চেয়ে বেশি কিছু পাওয়া হয়তো এ জীবনে তার আর হয়নি। সে কল্পনাও করেনি তার মায়ের সাথে তার সম্পর্ক পুনরায় আগের মতো হবে।
ছলছল নয়নে তার দিকে তাকিয়ে আছে ধারা। অনুভূতিগুলো সব গলায় আটকে আছে। কিভাবে কি বলবে বুঝে উঠতে পারছে না। আজ শুধু কেঁদে মন হালকা করতে ইচ্ছে হচ্ছে। তাই পিছ পা না হয়ে মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ে হু হু করে কাঁদতে শুরু করে সে। সুরাইয়া বেগমও কাঁদছেন, মেয়েকে কতদিন এভাবে কাছে ডাকেননি তিনি। কোনো কথা নেই, শুধু অশ্রু দিয়েই নিজেদের মান অভিমানগুলোর সমাপ্তি করছে মামে। আসলে কিছু সম্পর্কে কথার প্রয়োজন হয় না। সম্পর্কটাই এমন হয় যে তাতে কিছু না বলেও অনুভূতির প্রকাশ করা যায়। মামে কতক্ষণ এভাবে অশ্রুপাত করেছেন নিজেরাও জানে না। শুধু নিজেদের মাঝের অদৃশ্য দেয়াল ভাঙতে ব্যস্ত তারা। আজ এই ঘটনা শুধু একজনের চেষ্টায় সম্ভব হয়েছে, তা হল অনল। অনলের প্রতি কৃতজ্ঞতাটা অন্য রূপ নিচ্ছে, কিন্তু ধারা নিজেও সেটা বুঝতে পারছে না। বিকেল 4টা। সুরাইয়া বেগম জলপাইয়ের আচার বানাচ্ছেন। ধারার এখন টক খাওয়ার প্রবণতা বেড়ে গেছে। আর তার জলপাইয়ের আচারটা খুবই পছন্দ। যেহেতু শীতকাল, তাই সুরাইয়া বেগম ও জলপাই জোগাড় করে আচার বানাতে মেতে উঠেছেন। তিনি মনোযোগ দিয়ে আচার বানাচ্ছেন আর পাশে ধারা কাঁচা জলপাই লবণ দিয়ে খেয়ে যাচ্ছে। তখন হুট করেই সুরাইয়া বেগম বলে উঠলেন, অনল তোর অনেক যত্ন করে না রে? হঠাৎ এই প্রশ্ন। সুরাইয়া বেগমের কথায় বেশ অবাক হয়েই কথাটা বলে ধারা। সুরাইয়া বেগম তখন মুখে হাসি টেনে বলেন, চুল আমার হুতাশে পাকেনি। অনলকে ছোট কাল থেকে দেখে এসেছি। 5 বছর আগে যা হয়েছিল তারপরে সে যে বিয়ে করবে এটাই আমরা ভাবতে পারিনি। কিন্তু আমাদের অবাক করে সে তোকে বিয়ে করেছে। তার উপর তোর মাথায় একটা বটগাছের মতো ছায়া হয়ে দাঁড়িয়ে আছে। তাই এই প্রশ্নটা করলাম। মা, একটা কথা বলি। হু বল। অনল ভাইয়ের কাছে তোমরা বেশি কিছু আশা করো না? কেন বলতো? খুন্তিটা পাশে রেখে ধারার দিকে ফিরে সুরাইয়া বেগম কথাটা বলেন। তার প্রশ্নের উত্তর স্বরূপ ধারা বলে, অনল ভাই যা করছেন একটা ভালো মানুষ হিসেবে করছেন। আসলে কি বলতো, জীবন তাকে এতটা আশাহত করেছে যে সে এখন অন্যের জীবনের আশা হয়ে বাঁচতে চান। আমি তার প্রতি কৃতজ্ঞ, সে সত্যি খুব ভালো মানুষ। নয়তো আমার মতো পাপীকে এত সম্মান দিত না। কিন্তু এই জিনিসটার সুযোগ নিতে চাই না। আমি তার বোঝ হতে চাই না। ফুপির জন্য সে আমাকে সাহায্য করছেন, আমার বাচ্চাকে নাম দিচ্ছেন, ব্যাপারগুলো আমার জন্য মেঘ না চাইতেন বৃষ্টি। আমি তো মরে যেতেই চেয়েছিলাম, কিন্তু তিনি ফেরেশতার মতো আমার জীবনে আসলেন। সত্যি মা, আমি চাই না তিনি আর কিছু করুক। যা করেছেন বা করবেন তাই আলহামদুলিল্লাহ। আমার আর কিছু চাই না। তুমি হয়তো ভেবেছ সে আমাকে ভালোবাসে বিধায় এতটা সাহায্য করছে। কিন্তু সত্যি বলতে সে এখনো অতীত থেকে বের হয়নি। আমি জানি না তার অতীতটা কি বা কেমন, তবে সেই অতীতের জন্যই সে আজ নিজের ভেতরে কুরে কুরে আছে। তাই আমি শুধু এটুকু জানি, আমি তার কাছে কখনো কিছু দাবি করব না। সে যদি কোনোদিন আমাকে বলে তার পিছু ছেড়ে দিতে, আমি হাসি মুখে তা করব। আমি তার বোঝ হয়ে চাই না। না চাই আমার বাচ্চা সেটা হোক। ধারার কথা শুনে সুরাইয়া বেগম মুখের কোণায় হাসি টেনে বলেন, একটা কথা বলি। হ্যাঁ বলো। কথাটা শোন, তারপর বুঝার চেষ্টা করে কাজে লাগানোর চেষ্টা করিস। তোর জীবনে যেমন অনল ফেরেশতা, অনলের জীবনেও তুই ঔষধির মতো। অনল অনেকটা পাল্টে গেছে। হয়তো তোর জন্য, বা বাচ্চাটার জন্য, বা পরিস্থিতির জন্য। একটা সময় অনল কারোর সাথে ঠিক মুখে কথা বলতো না। বিশেষ করে ওই ঘটনাটার পর। স্বামী স্ত্রীর সম্পর্কটা না শুধু বিছানায় সীমাবদ্ধ নয়। সম্পর্কটা বন্ধুত্বের, বোঝাপড়ার, একসাথে হাতে হাত রেখে এগিয়ে যাওয়ার। অনল আজ তোকে যে সাপোর্টটা দিচ্ছে সেটা প্রত্যেকটা স্বামীরই করা উচিত। অনল এই বিয়েটা মানে কিন্তু স্বামী হিসেবে সকল দায়িত্ব সে পালন করে যাচ্ছে।
তাই তোকেও বলবো, স্ত্রী হিসেবে তোর দায়িত্বগুলো পালন কর। দেখ, তুই জীবনে অনেক ভুল করেছিস, কিন্তু ভুল মানুষের জীবন আটকে রাখে না। তাই অতীতকে ফেলে এগিয়ে যা। অনল যেহেতু তোর অতীত নিয়ে মাথা ঘামাচ্ছে না, তাই আমি বলবো তুইও ওর অতীতের মাঝে ওকে ডুবে থাকতে দিস না। স্ত্রী না, বন্ধু হয়ে ওর পাশে দাঁড়া। তোরা দুজন অপূর্ণ মানুষই পারবি নিজেদের পূর্ণ করতে। ভেবে দেখিস আমার কথাটা। মা তো তোকে খারাপ বুদ্ধি কখনো দিব না। অনলের জীবনে বোঝা না, বরং বন্ধু হতে চেষ্টা কর। একটা আলো হিসেবে ওর বেরং জীবনকে আলোকিত কর। চেষ্টা করে দেখ, দেখবি ঠিক পারবি। বলেই আবার আচার বানাতে মন দেন সুরাইয়া বেগম। তার কথাগুলো অনেকটাই সুভাষিনী বেগমের সাথে মিলে যাচ্ছে। প্রতিটি কথা ধারাকে মন দিয়ে ভাবাচ্ছে। সে আসলে পারবে অনলের জীবনে বোঝা না হয়ে বন্ধু হয়ে উঠতে। সে কি পারবে এই কাগজের সম্পর্কটা সত্যিকারের স্বামী স্ত্রীর রূপ দিতে। রাত 10টা। ডাইনিং টেবিলে বসে রয়েছে ধারা। সুরাইয়া বেগমের কথাগুলো শোনার পর থেকে ধারা বেশ চিন্তা করেছে। কৃতজ্ঞতার খাতিরে হলেও অনলের প্রতি সব দায়িত্ব সে পালন করবে। নয়তো কেবল মাত্র বোঝা ব্যতীত অনলের জন্য কিছুই হবে না। অনল এখনো বাড়ি ফিরেনি। ফোন করতে চেয়েছিল, কিন্তু অনলের ঝাড়ির ভয়ে ফোন দেয়নি। সময়ের সাথে অপেক্ষার প্রহরটা বেড়ে যাচ্ছে। হঠাৎ কলিং বেলের শব্দে ধ্যান ভাঙে তার। দৌড়ে দরজা খুলতেই দেখে বিধ্বস্ত অবস্থায় অনল দাঁড়িয়ে আসে। লোকটা সেই সকালে গিয়েছে আর এখন এসেছে। লোকটার এই করুণ মুখটা দেখে ধারার মনটা খারাপ হয়ে যায়। আজকের দিনটা ভালো যায়নি অনলের। হাতের উপর একটা রোগী মারা গেছে। চেষ্টা করেছিল কিন্তু বাঁচাতে পারেনি। লোকটার বয়স 34-এর কাছাকাছি, অনলের থেকে বছর 3 বড়। অথচ জায়গায় হার্ট অ্যাট্যাক হয়ে মারা গেছে। অনলের হাতে এমন কোনো ঘটনা ঘটলে অনেকটা ডিস্টার্বড হয়ে যায় সে। তাই 1 মিনিট দেরি না করে বাসায় চলে এসেছে সে। বিধ্বস্ত অবস্থায় বাড়ির কলিংবেল টিপতেই ধারা দরজাটা খুলে। নীল শাড়িতে তার সামনে দাঁড়িয়ে আছে ধারা। কেন যেন সামনে থাকা রমণীকে দেখে অজান্তেই তার অগোছালো দিনের স্বস্তির পরশ বয়ে গেল। কিন্তু পর মুহূর্তে কিছু ভেবে গট গট করে ভেতরে চলে গেল সে। তোয়ালে এবং ট্রাউজার নিয়ে ওয়াশরুমে যেতে নিলেই ধারা পেছনে থেকে বলে উঠে, খাবার গরম করি। কথাটা শুনে পিছনে না ফিরেই বলে, আমার খাওয়া নিয়ে তোর ভাবতে হবে না, আমি পরে খেয়ে নিব। বলে চলে যেতে নিয়েও আবার থেমে যায়, পেছনে ফিরে বলে, তুই খেয়েছিস? ধারা কোনো কথা না বলে শুধু মাথা নাড়িয়ে নাবোধক উত্তর দেয়। দীর্ঘশ্বাস ফেলে অনল নিচু গলায় বলে, তুই খাবার নিয়ে আয়। টেবিলে বসে খেতে ইচ্ছে করছে না। বলেই ওয়াশরুমে চলে যায় অনল। সে রাতে অনল তেমন কোনো কথা বলেনি ধারার সাথে। ধারা একবার জিজ্ঞেস করতে চেয়েও করেনি। তার মনে হয়েছে অনলকে এখন একটু একাকিত্ব সময় দেওয়া উচিত। রাতটা নিশ্চুপ কাটে তাদের। রাতের নীরবতা তাদের সম্পর্কের মধ্যেও বিরাজমান। এখন সকালের অপেক্ষা। সকাল 11টা। অনলদের বাড়িতে চলে এসেছে অনল ধারা। সুরাইয়া বেগম এবং সেলিম সাহেব উভয়েরই মন খারাপ লাগছিল, কিন্তু মা বাবার তো মেনে নিতেই হবে। মেয়ে তো বড় হলে অন্যের বাড়িতে চলেই যায়। এটাই নিয়তি। অনলের বাড়ি আসার সাথে সাথে সুভাষিনী বেগম তাকে অনলের ঘরে পাঠিয়ে দেন। ধারাও কোনো অমত পোষণ করেনি। রুমে যেয়ে দেখে অনল নেই, হয়তো ওয়াশরুমে আছে। আজকেও তার ডিউটি আছে। তাই ধারাও আলমারি খুলে তার কাপড় বের করে দিতে থাকে। হঠাৎ একটি ছবি কাপড়ের ভেতর থেকে নিচে পড়ে যায়। ছবিটা হাতে নিয়ে পাল্টালে দেখে একটি হাস্যোজ্জ্বল চেহারা। মুখে চাঁদের মতো উজ্জ্বল হাসি। হরিণা চোখের শ্যামবর্ণের মেয়েটির কি মায়াবী চেহারা! এই মায়াবী চেহারায় যে কেউ নিজেকে ভাসিয়ে দিবে। ছবিটি বেশ যত্ন করে কাগজের ভাঁজে রাখা। ছবিটির নিচে একটি ডেট দেখা যাচ্ছে, তা হল 8ই সেপ্টেম্বর 2014। কে এই মেয়েটি?
যার ছবি এতটা যত্ন করে দেখে দিয়েছে অনল। বোঝাই যাচ্ছে মেয়েটির সাথে তার সম্পর্কটা খুব কাছের। কিন্তু মেয়েটিকে এবং সম্পর্কটা কি তাদের এটাই বুঝে উঠতে পারছে না। তোকে আমি বলছিলাম মায়ের ঘরে থাকতে। এখন তো কোন মেহমান নেই, তাহলে আমার ঘরে কি করছিস? শক্ত কণ্ঠে অনলের বলা কথাটা কানে আসতেই পেছনে ফিরে তাকায় ধারা। ধারার হাতে ছবিটা দেখতেই চট করে মেজাজ গরম হয়ে যায় অনলের। ধীরে ধীরে চোয়াল শক্ত হয়ে উঠল তার। সাধারণ মুখটা একটা হিংস্রতায় ভরে উঠল। অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে দাঁতে দাঁত চেপে থমথমে কণ্ঠে বলে, আমার আলমারিতে হাত দিয়েছিলি কেন? হঠাৎ করেই এক ঝাঁক ভয় মনে এসে ভিড়ল ধারার। অনলের খিটখিটে মেজাজ এবং ঠেস মেরে কথা বলার সাথে আগ থেকে পরিচিত হলেও কেন জানি এই মুহূর্তে সামনে থাকা মানুষটি একদমই অচেনা লাগছে ধারার কাছে। আমতা আমতা করে কিছু বলতে যাবে তার আগেই ক্ষিপ্র গতিতে তার কাছে এসে খপ করে ছবিটা হাত থেকে ছিনিয়ে নেয় অনল। ধারা উপায়ন্তর না দেখে বলতে লাগে, আসলে তোর সাহস কি করে হলো আমার জিনিসে হাত দেওয়ার? আমি কি তোকে পারমিশন দিয়েছি? না আমি। তুই কি হুম? লজ্জা লাগে না তোর? ওয়েট এক মিনিট, জাস্ট এক মিনিট। তুই কি এতদিন আমার ভালো ব্যবহারের কারণে ভাবছিস আমি তোকে মেনে নিয়েছি? তোকে আমার নিজের স্ত্রী হিসেবে মন থেকে মেনে নিয়েছি আমি। তুই কি গাধা নাকি হুম? একটু ভালো ব্যবহার করলেই গলে যাস? কি ভেবেছিস এই কয়দিন তোর সাথে একটু ভালো ব্যবহার করেছি বলে আমি তোকে ভালোবাসতে আরম্ভ করেছি? শোন, এত সোজা ভালোবাসা। কান খুলে শুনে নে, তুই শুধু এবং শুধু আমার বাড়িতে আমার বউ হয়ে এসেছিস আমার মা চেয়েছেন বলে। আমার মনে কোনোদিন তোর কোনো জায়গা এক মুহূর্তের জন্যও তৈরি হয়নি, আর কোনোদিন তৈরিও হবে না। সেদিন তোর বাবা মার সামনে বড় গলায় তোকে নিজের বউ আর তোর বাচ্চাটাকে নিজের বাচ্চা বলে দাবি করেছি বলে তুই তো দেখি আকাশে উড়ছিস। কি ভেবেছিস আমি তোকে ভালোবাসতে লেগেছে? তোর সত্যি বুদ্ধি জ্ঞানটাও নেই। তোর মতো মেয়েকে আমি ভালোবাসতে পারি আদৌ? সেটা কি মানাবে? এখনই বেরিয়ে যা আমার রূপ থেকে। নিজের জায়গাটা ভুলে যাস না। তুই মায়ের জন্য এ বাড়ির বউ হতে পারিস, আমার জন্য শুধুমাত্র একজন আশ্রিতা। অনলের কথা শেষ হবার আগেই মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে আসলো ধারা। আর এক মুহূর্ত সেই রুমে থাকাটা তার পক্ষে সম্ভব ছিল। অনলের কথাগুলো মোটেই ভুল নয়, এটা বারবার মানতে চেয়ে নিজেকে বুঝাচ্ছে ধারা। কিন্তু তবুও মনে হচ্ছে বুকে যেন রক্তক্ষরণ হচ্ছে। চোখগুলো ভিজে আসছে। সত্যি সে বেহায়া কেন যেচে সেই কাজগুলো করতে গিয়েছিল? অনলের প্রতিটি শব্দ বিষধার তীরের মতো ধারার হৃদয়কে ছিন্নভিন্ন করে দিচ্ছে। অবশ্য এটাই তো প্রাপ্য ছিল তার। তাহলে কেন এত খারাপ লাগছে সে নিজেও জানে না। খুব খারাপ লাগছে, শরীরটা যেন চলতেই চাচ্ছে না। ফুপুর রুমে এসেই গা এলে দেয় সে। চোখের অশ্রুতে কখন যে ঘুমিয়ে যায় নিজেও জানে না। ধারা রুম থেকে চলে যাবার পর হুঁশ আছে অনলের। রাগের মাথায় মাত্রাছাড়া কথা বলে ফেলেছে সে। হয়তো এত কড়া কথা না বললেও হতো তার। পাশ ফিরতেই দেখল খাটের উপর কাপড় বের করা। ধারা হয়তো তার হাসপাতালের যাবার জন্য কাপড় করে দিচ্ছিল। ছবিটা হয়তো কাপড়ের ভেতর থেকেই বেরিয়ে যায় এসেছে। এই সামান্য কাজের জন্য না জানি কতগুলো কথা শুনিয়ে দিল তাকে অনল। এতগুলো কথা বলার কি আদৌ দরকার ছিল নাকি সেটা উচিত ছিল? এই রাগটা অনলের বড্ড বেশি বেপরোয়া হয়ে উঠেছে। কোনোভাবেই আটকাতে পারছে না। সজোরে আলমারিতে আঘাত করে খাটে বসে পড়ল সে। নিজের উপর ধিক্কার হচ্ছে। মেয়েটাকে না জানি কতটা বেশি কথা শুনিয়ে দিল সে। অনন্যার ছবিটার দিকে তাকিয়ে ভাঙা স্বরে বলতে লাগল, ভুল করে ফেলেছি অনন্যা, ভুলটা বেশি হয়ে গিয়েছে। ধারাকে বিনা দোষে এতগুলো কথা বলাটা একদম উচিত হয়নি।
কি করব বলো, ধীরে ধীরে ওর প্রতি দুর্বল হয়ে পড়ছিলাম। আর কালকের সেই একই ঘটনা আমার চোখের সামনে আবারও ঘটায়, আমি যেন নিজের মাঝেই ছিলাম না। নিজের অপারগতার সকাল রাগ ধারার উপর ঝেড়ে দিয়েছি। বিশাল বড় ভুল হয়ে গেছে। ওকে আশ্রিতা অবধি বলে দিয়েছি। কিভাবে ওর সামনে দাঁড়াবো অনন্যা? কিভাবে? রাত 10টা। সারাদিনের খাটাখাটুনির পর বাসায় এসেছে অনল। সারাদিনে একটা কথাই তাকে কুরে কুরে খেয়েছে, ধারার কাছে ক্ষমা কোন মুখে চাবে। বাসায় কলিং বেল দিতেই সুভাষিনী বেগম দরজা খুলেন। অনল ভেবেছিল ধারা দরজা খুলবে, কিন্তু সুভাষিনী বেগম দরজা খোলায় তার মনটা একটু খারাপ হয়ে যায়। সুভাষিনী বেগম তাকে দেখেই বলেন, ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। মা, কি হয়েছে? আশেপাশে ভালোভাবে দেখে সে বলে, ধারা কোথায় সেটা কি তোমার জানার দরকার আছে? সুভাষিনী বেগমের কাটকাট কথায় বুঝতে বাকি রইল না তিনি সব জেনে গেছেন। ধারা কি তাকে বলে দিয়েছে? কিন্তু সে তো এমন মেয়ে না, হাজারো আঘাত করলেও টু শব্দ করে না মেয়েটা। তাহলে? ধারা আমাকে কিছুই বলেনি, কিন্তু আমার কান নামক একটা জিনিস আছে, যা দিয়ে আমি বেশ ভালো করেই শুনতে পাই। আর তুমি যখন তাকে চেঁচিয়ে আশ্রিতা বলছিলে, আমি খুব ভালো করেই শুনেছি। যাগ্গে যাও, ফ্রেশ হয়ে নাও। সুভাষিনী বেগমের করা কথায় বেশ বড় স্বর ঢোক গিয়ে অনল বলে, মা, ধারা কি খেয়েছে? সে এখন ঘুমাচ্ছে। ওর শরীরটা ভালো নেই, জ্বর এসেছে। আমি ঔষধ দিয়েছি। তোমার ওকে নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। বলেই সুভাষিনী বেগম রান্নাঘরের দিকে চলে গেলেন। অনলের নিজের মাঝে একটা গ্লানি অনুভব করছে। সে চাইলেও তার ধারে কাছেও ভিড়তে পারবে না, কারণ এখন সুভাষিনী বেগম আছেন। আর তিনি কতটা করা ব্যাপারগুলো অনলের খুব ভালো করেই জানা আছে। দীর্ঘশ্বাস ফেলে নিজের রুমের দিকে হাঁটা দেয় অনল। 1 মাস পর ডাইনিং টেবিলে মুখোমুখি বসে আছে অনল ধারা। এই 1 মাসে ধারা যতটা পেরেছে অনলের কাছ থেকে দূরত্ব রাখার চেষ্টা করেছে। অনল কোনোভাবেই সেদিনের পর থেকে ধারার সাথে কথা বলতে পারেনি। ধারা সেই সুযোগটাই দেয়নি। সামনাসামনি বসা অবস্থায় ধারা একটা কথাও বলছে না অনলের সাথে। মাথা নিচু করে কোনোভাবে খাওয়াটা সারছে। অপরদিকে অনল বারংবার ধারার আশেপাশে ভিড়তে চাইছে। কোথাও না কোথাও ফাঁকা ফাঁকা লাগছে। ধারার সাথে খুনসুটিগুলো বেশ মনে পড়ছে তার। আজ ধারার চেকআপ। অনল, তুমি ওকে নিয়ে হাসপাতালে যাও। না না ফুপি, অনল ভাইয়ের যাবার প্রয়োজন নেই, আমি একাই পারব। সুভাষিনী বেগমের কথা শোনা মাত্র ধারা তাতে ভেটো দেয়। ধারা কথাটা বলা মাত্রই অনল বলে উঠে, মা, 15 মিনিটের মধ্যে ওকে রেডি হতে বলো। আমার ডিউটি আছে, ওকে চেকআপ করিয়ে দেন, আমি যাব। বলেই গট গট করে নিজের রুমে চলে যায় অনল। অগত্যা আর কথা বাড়াতে পারল না ধারা। রেডি হয়ে যখন বাসা থেকে বের হলো অনল, তখন সিএনজি ডাকতে ব্যস্ত। ধারাকে আসতে দেখেই সে থেমে গেল। এগিয়ে এসে কিছু বলতে নিলেই ধারা নিচু স্বরে বলল, আমি একাই যেতে পারবো অনল ভাই, কষ্ট করে যাওয়ার প্রয়োজন নেই। ফুপি জানবেন ও না। কথাটা শুনেই অনলের মুখটা ছোট হয়ে গেল। ঠান্ডা গলায় বলল, তুই কি আমাকে এড়িয়ে যাচ্ছিস? এড়িয়ে যাব কেন? এখানে এড়িয়ে যাবার কিছুই নেই। সত্যি বলতে, আমি চাই না তোমার উপর বোঝা হয়ে থাকতে। সত্যি নিজের জায়গা ভুলতে বসেছিলাম। একটু ভালো ব্যবহার করেছ তাই ভাবতে লেগেছিলাম। যাগ্গে, একজন আশ্রিতাকে তুমি আশ্রয় দিয়েছ, আমার বাচ্চাকে বাঁচিয়েছ, তাকে নিজের নাম দিয়েছ। সেই উছিলায় তোমার ঘাড়ে চেপে বসাটা আমার উচিত হবে না। তুমি যা করেছ এর চেয়ে বেশি কিছু তোমার কাছে চাওয়াটা উচিত নয়। এতটা লোভী হওয়াটা আমার উচিত হয়নি। তাই আশ্রিতা হয়ে তোমার উপর আমি বা আমার বাচ্চা বোঝা হতে চাই না। ধারার প্রতিটা কথা চুপ করে শুনেছে অনল।
ধারা কথাগুলো বলে এগিয়ে যেতে নিলে হ্যাচকা টানে তাকে নিজের কাছে নিয়ে আসে অনল। ঘটনার আকস্মিকতায় ধারা টাল সামলাতে না পেরে ওর বুকে আছড়ে পড়ে। অনল ও সুন্দরভাবে তাকে সামলে নেয়। মাথা তুলে অনলের দিকে তাকাতেই বজ্রের মতো কঠিন কণ্ঠে তাকে শুনিয়ে দেয়, ঠিকভাবে 2 কদম চলতে পারে না, আসছে একা একা হাসপাতালে যাবে। বেশি পাকামো করিস না। আমি যখন বলেছি আমি দিয়ে যাব, মানে আমি নিয়ে যাব। আর একটা কথা শুনলে কান লাল করে দিব। অনলের চোখের দিকে তাকিয়ে রয়েছে ধারা। অনল এখনো তার বাঁধন হালকা করেনি। অনলের দৃষ্টি ধারার আঁখি বরাবর। কোনো অজানা আকর্ষণে চোখ সরাতে ইচ্ছে হচ্ছে না ধারার। এই লোকটার সমস্যাটা কি সেটাই সে বুঝে উঠতে পারছে না। একবার কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দেয়, আবার অধিকার দেখায়। এই অনুভূতির উত্থান পতনে ধারা বুঝে উঠতে পারছে না তার কি করা উচিত। কতক্ষণ অনলের বাহু ডোরে ছিল সেই হিসাবটা সে লাগাতেও যায়নি। সেদিনের রুমের ব্যবহারটা মনে পড়তেই ঝট করে সরে আসলো অনলের কাছ থেকে। ধারার এই আচরণটাই স্বাভাবিক, এতে অস্বাভাবিকের কিছুই নেই। চোয়াল শক্ত করে ধারা বলল, কি প্রমাণ করতে চাইছ? খুব মহৎ তুমি। যথেষ্ট মহত্বের পরিচয় তো দিয়েছ। এবার আমাকে আর ঋণী করো না। নিজের কাছে নিজে প্রতিনিয়ত ছোট হয়ে যাচ্ছি। আবার তুমি দয়া দেখিয়ে এসব করবে, তারপর আমি আবার পেয়ে বসব। বলা তো যায় না। আমার মতো মেয়ে। কথা শেষ করার আগে ধারার বাহু চেপে ধরল অনল। শক্ত হাত দিয়ে বেশ শক্তি প্রয়োগ করেই ধরেছে সে। বেশ অগ্নিদৃষ্টি ধারার দিকে প্রয়োগ করে পূর্বের ন্যায় করা কণ্ঠেই বলল, আর একটা শব্দ যাতে তোর মুখ থেকে না বের হয়। আমি রাস্তায় কোনো সিন ক্রিয়েট চাই না। আমার সময়ের একটা দাম আছে। তাই তো বলছি, একা চলে যেতে চাচ্ছি। বেশি লায়েক হয়ে গেছো তুমি, একটা থাবা দিব, সব লায়েকই ছুটিয়ে দিব। বুঝেছি তোমার আমার কোনো প্রয়োজন নেই। আর আমি তোমার জন্য কিছুই করছি না। আমার নিজের জন্য করছি। সুতরাং আমাকে আমার কাজ করতে দাও। কড়া ভাষ্যে কথাগুলো বলেই ধারার কোমল হাতটা নিজের মুঠোতে নিয়ে হাঁটা শুরু করল। ধারা চেষ্টা করেও পারল না কিছু করতে। এবার অসম্ভব রাগ হতে লাগল তার। অনলের খবরদারি স্বভাবে খুবই বিরক্ত সে। অনল নিজেই তাকে তার থেকে দূরে থাকতে বলেছে। অথচ এখন সে আবার নিজেই ধারার জন্য এসব করছে। ধারা নিজের মনকে এই 1 মাসে খুব সুন্দর করে বুঝিয়ে নিয়েছে, মোটেই সে অনলের প্রতি দুর্বল হবে না। তাই নিজেকে ব্যস্ত রাখার জন্য পড়াশোনাও শুরু করে দিয়েছে সে। অথচ আবারও নিজের মস্তিষ্কের প্রহরীগুলোকে পরাজিত করে হৃদয়ের মাঝে কবজা করে নিবে অনল। আর অপমানিত হওয়ার মতো সাহস তার নেই। অনল গাড়িতে উঠার আগ অবধি তার হাত ছাড়েনি। শুধু তাই নয়, সিএনজিতে উঠার পর ও ধারা হাত নিজের মুঠোছাড়া করেনি সে। যেন ছেড়ে দিলেই কোথাও পালিয়ে যাবে ধারা। গাড়িতে একটা কথাও বলেনি ধারা। সে জানে অনলের সাথে কথা বলা মানে অরণ্যে রোধনো ছাড়া কিছুই হবে না। পাশাপাশি বসা দুজন মানব মানবীর মাঝে যোজন যোজন দূরত্ব। তারা চাইলেও হয়তো এই দূরত্ব মিটাতে পারবে না, এখন শুধু সময়ের অপেক্ষা। ডাক্তারের কেবিনে বসে রয়েছে ধারা এবং অনল। গাইনি চিকিৎসক ডাক্তার ইশরাতের তাদের মুখোমুখি বসা। ডাক্তার ইশরাত অনলের ম্যাডাম। হাসপাতালে সবথেকে ভালো ডাক্তারদের মধ্যে একজন। তিনি খুব যত্ন করে সব টেস্ট করে ধারার। ধারার ওয়েটটা বেশ কম। এই ব্যাপারটা ডাক্তারকে বেশ ভাবাচ্ছে। বাচ্চার গ্রোথ দেখতে আল্ট্রাসোনোগ্রাফি করাটাও প্রয়োজন। তাই ডাক্তার ইশরাত অনলকে জানালেন, অনল, বেবির এখন 7 উইক চলে, কিন্তু ধারার ওয়েটটা বেশ কম। আমি তাই আল্ট্রাসোনো করে দেখব। তুমি ওকে নিচে নিয়ে যাও। আল্ট্রাসোনো করে রিপোর্টটা আমাকে দেখিয়ে নিও। ম্যাম, আপনি কি খারাপ কিছু এসুম করছেন? আই এম নট শিওর। যদি বেবুর হার্ট রেট ঠিক থাকে দেন টেনশনের কিছু নেই। তবে ধারার খাবার দাবার একটু বাড়িয়ে দাও।
যদি ওর সাইজ এমন থাকে তাহলে কিন্তু প্রবলেম হবে। আর মেয়ে একটু বেশি খাওয়া দাওয়া করবা। যা খেতে চাবে অনলকে বলবে ও কিনে দিবে। এই সময়টাই সুযোগ হাজব্যান্ডদের নিয়ে খাটিয়ে নেওয়ার। হাহা। ডাক্তার ইশরাতের কথায় মনের মাঝে এক ঝাঁক শূন্যতা তৈরি হয়। শুধুমাত্র আবেগের বশে সে যে ভুল করেছে সেইটার কারণে আজ সে আশ্রিতা হয়ে রয়েছে অনলের কাছে। কোন অধিকারে কিছু চাইবে? এই বাসার খাবারও গলা থেকে নামে না তার। কিন্তু কোথাও যাওয়ার জায়গা নেই। বাবা মার কাছে যাবে না, কারণ তারা তাকে মেনেই নিয়েছে অনলের উদারতার জন্য। এই ছাদটা ব্যতীত কোথাও যাওয়ার সুযোগটাও নেই ধারার। ধারার চিন্তায় ছেদ পড়ে অনলের একটা কথায়। ধারার কোনো অযত্ন হবে না ম্যাডাম। ওর খাবারের দায়িত্ব এখন থেকে আমার ম্যাম। চিন্তা করবেন না। অনলের কথা শুনে বেশ অবাকই হলো। কিছু প্রশ্নের হয়তো উত্তর পাওয়া যায় না। এখন ধারার ক্ষেত্রেও সেটাই হচ্ছে। অনল যত্ন সহকারে তাকে দাঁড় করিয়ে নিচে নিয়ে গেল। ধারা বাধা দিতে গেলেও সে শোনেনি, বরং আলট্রাসোনোগ্রাফি রুমে সে প্রবেশ করেছে। ওখানে কর্মরত মহিলা যখন স্ক্রিনে বাচ্চার অবস্থান দেখছিল, তখন একটি ক্ষুদ্র ডটের মতো লাগছিল ভ্রূণটিকে। মাত্রই তো 7 উইক, তবুও বেশ জোরালো তার হার্টবিট। গ্রোথ আশানুরূপ না হলেও বাচ্চাটি সুস্থ আছে। ধারা অশ্রুসিক্ত চোখে ছবিটিকে দেখেই যাচ্ছিল। হ্যাঁ, এটাই তার বাচ্চা, হোক না অবৈধ। কিন্তু মা আর বাচ্চার সম্পর্ক, তাও বৈধতা অবৈধতা কিছুই তো মানে না। এটা একটা অন্যরকম টান, যা সকল সম্পর্কের ঊর্ধ্বে। হঠাৎ খেয়াল করলো অনল এক দৃষ্টিতে ওই ছোট্ট বলটির দিকে তাকিয়ে আছে। অনল নিজেও জানে না এই আকর্ষণটাকে কি বলে। এই ক্ষুদ্র মাংসপিণ্ডের হার্টবিট যেন সরাসরি তার হৃৎস্পন্দন দিয়ে অনুভব করতে পারছে। তার সাথে তো বাচ্চাটার কোনো যোগসূত্র নেই, তবুও কেন যেন মনে হচ্ছে এই বাচ্চাটি তার অনেক কাছের। অনলের চোখ যেন খুশিতে ভরে যাচ্ছে। 5 বছরে এতটা সুখ তার কখনোই অনুভব হয়নি। আজ ধারা যতটা বাচ্চাটিকে অনুভব করেছে, অনলও ততটাই অনুভব করেছে। হয়তো এইটাই তাদের সম্পর্কের যোগসূত্র। বিকেল 4:45। সূর্য পশ্চিমে ঢেলে পড়েছে। এখনকার রোদে সাধারণত কোনো উত্তাপ থাকে না। আজও তেমন কোনো উত্তাপ নেই রোদের। নদীর ধারে উত্তাপ আরও কম। মিষ্টি রোদ, সাথে ঠান্ডা বাতাসের উত্তাল। এরই মাঝে বসে আছে অনল আর ধারা। দুপুরের পর থেকেই জোর করে এখানে নিয়ে এসেছিল ধারাকে অনল। ধারা বারণ করেছিল বারবার, কিন্তু কে শোনে কার কথা। আধ ঘন্টা ধরে এখানেই বসে রয়েছে তারা। এখানে আসার পর অবশ্য ধারার আর যেতে ইচ্ছে হয়নি। প্রকৃতির কাছে নিজেকে সঁপে দিতে ইচ্ছে হচ্ছে। এই জায়গাটা আমার খুব প্রিয়, জানিস তুই। অনলের কথাটা কানে আসতেই পাশ ফিরে তাকায় ধারা। অনলের চোখ জোড়ায় একরকম শূন্যতা ভর করেছে। চাপা কষ্টগুলো চোখে ভিড়েছে। পুরুষের কাঁদতে মানা, তাই অশ্রু রূপেও বের হতে পারছে না। কেন যেন ধারার ইচ্ছে হলো অভিমানগুলো পিছে রেখে আজ অনলকে সান্ত্বনা দিতে। নদীর দিকে তাকিয়ে স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করল, কেন? জায়গাটা সুন্দর বলে। এই জায়গাটা অনন্যার খুব প্রিয় ছিল।